উত্তরপ্রদেশের সম্বলে এই মুহূর্তে কিন্তু সাম্প্রদায়িক উত্তেজনা চরমে, এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে তিনটি তরতাজা প্রাণ এই মুহূর্তে কিন্তু চলে গেছে। বন্ধুরা, আপনারা দেখছেন যা ট্রেন্ডিং টপিকস, আর এই ট্রেন্ডিং টপিক্সের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে যেটা খবর আসছে, সেই খবর আমাদের কাছে উদ্বেগজনক এবং চিন্তাজনক। কারণ উত্তরপ্রদেশের সম্বলে যে ঘটনাটি আমাদের সামনে এসেছে সেটি হলো একটি মসজিদ, জামে মসজিদে এই সার্ভে করার সময় সেইখানে পরিস্থিতি এতটাই উত্তেজনামূলক পরিস্থিতিতে পৌঁছে গেছে যে সেখানকার পরিস্থিতি কন্ট্রোল আনতে পুলিশকে কিন্তু আন্ধাধুন গুলি চালানোর পর্যায়ে পৌঁছে যেতে। आजा 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 কারণ আমরা যেটা জানতে পেরেছি যে 19শে নভেম্বর উত্তরপ্রদেশের সম্বলের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্ট, সেখানকার যে বিচারপতি হরিশ্চন্দ্র জৈন একটি অর্ডার পাস করিয়ে নিয়ে আসে যে উত্তরপ্রদেশের সম্বলের যে জামে মসজিদ, সেই জামে মসজিদে একটা সার্ভে হবে। সেই দিনই কিন্তু সন্ধ্যাবেলা হঠাৎ করে একটি টিম সেই জামে মসজিদে প্রবেশ করে এবং তারা 2 ঘন্টা ধরে সেখানে কিন্তু তাদের সার্ভে যে কার্যপ্রণালী সেই কার্যক্রম চালায়, এবং সেখানে সেই দিন কিন্তু প্রায় শান্তিপূর্ণ অবস্থায় সেই সার্ভের কাজ তারা সম্পূর্ণ করে, এবং তারপরে আগাম কোনো কিন্তু নোটিশ দেওয়া হয়নি বা আগাম অর্ডার কপি কিন্তু সেই জামে মসজিদ কমিটিকে তাদের পক্ষ থেকে কোনো রকম প্রদান করা হয়নি। কিন্তু সেই সার্ভের কাজ শেষ হওয়ার পরেই তারা কিন্তু একটি কপি সেই মসজিদ কমিটিকে দিয়ে এসেছিল। কিন্তু যেটা ঘটনা দাঁড়ালো যে আজকে 24শে নভেম্বর সকাল 6টার পরেই তারা কিন্তু নতুন করে একটি কমিটি কিন্তু সেই জামে মসজিদে প্রবেশ করে যায় বা সেখানে পৌঁছে যায় নতুন করে সার্ভে করতে। সেই জায়গাটাই কিন্তু যারা এমন পর্যায়ে পৌঁছে যায় যে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কিন্তু গুলি চালাতে হয়। আমরা যেটা জানতে পেরেছি যে সেখানে এই পর্যন্ত তিনটি তরতাজা প্রাণ চলে গেছে, এবং সেখানে প্রায় চতুর্দিকে এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে পুলিশ প্রশাসনকে কিন্তু সেই পরিস্থিতি কন্ট্রোলে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়েছে। এবং যে চিত্রগুলো, যে ফুটেজগুলো আমরা পাচ্ছি তাতে কিন্তু প্রায় প্রতিটি জায়গায় পুলিশকে গুলি চালাতে হচ্ছে। এই জায়গাটায় কিছু প্রশ্ন চলে আসছে আমাদের সামনে যে 19শে নভেম্বর হঠাৎ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারপতি হরিশ্চন্দ্র জৈন সার্ভে নামে সেখানে সার্ভে করলো বা হঠাৎ করে সার্ভের অর্ডার কপি বের করলো, আগাম কোনো সূচনা না দিয়ে সার্ভেও শেষ করলো। কিন্তু আজকে যখন 24শে নভেম্বর সকাল আবার পুনরায় সার্ভে করা হবে, তাহলে তার আগাম কোনো সূচনা কিন্তু সেই কমিটিকে দেওয়া হয়নি। আর যদিও সেই সার্ভে করার কোনো প্রয়োজন রয়েছে, তাহলে সেখানকার যে পারিপার্শ্বিক পরিস্থিতি, সেখানকার যে আইন শৃঙ্খলা, সেগুলো রক্ষা করার খাতিরে কিন্তু প্রশাসনকে যথেষ্ট সজাগ এবং সচেতন থাকা উচিত ছিল। প্রশাসন কিন্তু সেই দিকে কোনো নজর দেয়নি, কারণ যে তথ্যগুলো আমাদের সামনে আসছে যে সেখানে একটি সার্ভে টিম প্রবেশ করেছিল ঠিকই, কিন্তু তার সঙ্গে একটি সার্ভে টিমের সঙ্গে একটি দল পৌঁছে গেছিল যারা সেখানে ধর্মীয় স্লোগানিং করছিল, জয় শ্রীরাম নামে স্লোগান দিচ্ছিল। सर्वे हुआ था और आज दूसरी बार
এরপরেই কিন্তু সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিশাল বাহিনী হঠাৎ করে, পুলিশ যেটা জানিয়েছে যে বিশাল বাহিনী হঠাৎ করে সেখানে প্রবেশ করে এবং তারা পাথরবাজি শুরু করে। তাহলে অবশ্যই এখানে প্রশ্ন আসবে যে পুলিশ এরকম একটা সেন্সিটিভ জায়গায় পৌঁছে গেছে বা প্রশাসন এরকম একটা সেন্সিটিভ জায়গায় সার্ভে করতে পৌঁছে গেছে এবং হঠাৎ করে তাহলে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেই পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে প্রশাসন নজর দিল না কেন? এই জায়গাটায় যে এপিসিআর এর জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল সেক্রেটারি কি বলেছে আমরা শুনবো আগে। दोस्तों और साथियों, मेरा नाम नदीम खान है। मैं एसोसिएशन फॉर प्रोटेक्शन ऑफ सिविल राइट की ओर से आपसे बात कर रहा हूं और ये बात संभल में जो हो रहा है उसके बारे में है। 19 नवंबर को संभल का डिस्ट्रिक्ट कोर्ट हरिशंकर जैन, जो कि सर्वे माफिया है मस्जिदों के खिलाफ, यही हरिशंकर जैन अचानक से वाराणसी की अदालत जाते हैं, अचानक से मथुरा की अदालत जाते हैं और यही संभल स्थित चंदौसी की अदालत में जाते हैं और वहां की मस्जिद का सर्वे ऑर्डर वहां के डिस्ट्रिक्ट जज पास करते हैं। और ऑर्डर पास होने के बाद ऑर्डर की कॉपी किसी को नहीं दी जाती। 1 घंटे के भीतर तकरीबन ऑर्डर 5 बजे के आसपास पारित होता है और 6 से 6:30 बजे के बीच में पूरे प्रशासनिक अधिकारी और पुलिस अधिकारियों का दल बगैर किसी लोकल को विश्वास में लिए हुए, किसी पीस कमेटी की मीटिंग करे बगैर, किसी दूसरे संप्रदाय के लोगों को विश्वास में लिए बगैर वहां पर सर्वे करना शुरू कर देता है। और ये सर्वे 2 घंटे तक तकरीबन 8 सवा 8 बजे तक चलता है और जब ये सर्वे खत्म होता है तो उसके बाद एक सिंगल पेज के ऑर्डर की कॉपी दूसरी पार्टी को और दूसरे लोगों को दी जाती है। और तब इस पर तमाम वहां पर विचार बातचीत हो रही थी कि सर्वे का ऑर्डर आया है, सर्वे हो गया है, अब क्या होना है। उसके बाद अचानक आज सुबह प्रातः लगभग 6 बजे के आसपास फिर दोबारा प्रशासनिक अधिकारी, पुलिस अधिकारी बगैर किसी लोकल शहर के लोगों को कॉन्फिडेंस में लिए हुए, बगैर किसी शहर की मीटिंग करे हुए, बगैर पीस मीटिंग के वहां धमकते हैं और फिर से सर्वे का काम शुरू हो जाता है। लेकिन इस बार सर्वे करने वालों के साथ एक फौज और आती है, एक टीम और आती है और वो टीम हिंदू संगठनों की टीम होती है जिसमें कुछ वकील भी होते हैं, जिसके वीडियो हम सबके सामने मौजूद हैं और वो नारेबाजी कर रहे होते हैं और वो नारेबाजी प्रोवोकेटिव होती है, भड़काने वाली होती है। उस नारेबाजी के विरोध में दोनों पक्षों पर विवाद होता है, जिस विवाद के बाद हमारे अनुज चौधरी, जो कि सीईओ हैं संभल के, वो कमान संभालते हैं और लगातार उनके डायरेक्ट गोली चलाते हुए वीडियो भीड़ की ओर देखे जा सकते हैं। हालांकि ये बात जो है अनुजय कुमार, जो कमिश्नर की ओर से एक बाइट दी गई जिसमें कहा गया कि हमने लाठी चलाई और जो है वो रबर बुलेट चलाई, लेकिन कहीं भी प्रत्यक्षदर्शियों के मुताबिक न कोई भीड़ को हटाने के लिए लाठी चलाई गई, न कोई रबर बुलेट का इस्तेमाल हुआ, सीधे सीधे गोलियां चलाई गई और डायरेक्ट गोलियां चलाई गई, जिसके नजदीक अभी तक मिली हुई खबरों के अनुसार 3 से 4 लोगों की जान गई है और लगातार ये काम चल रहा है। इसमें पूरी तरीके से वहां के जो सीईओ हैं अनुज चौधरी, उनका नाम आ रहा है और उसके साथ साथ ये भी कहा जा रहा है कि वहां पर जो के बिश्नोई साहब हैं, जो एसपी हैं, उन्होंने कहा कि चाहे 500 घरों को गिराना पड़े लेकिन ये हम काम करके रहेंगे। और इस प्रकार से कोई भी जो प्रोटोकॉल्स होते हैं वो उत्तर प्रदेश पुलिस की तरफ से, उत्तर प्रदेश एडमिनिस्ट्रेशन की तरफ से नहीं फॉलो किए गए और बार बार ये कहा जा रहा है कारपोरेट मीडिया की तरफ से कि सर्वे टीम पर पथराव हुआ, लेकिन कोई आदमी ये बात करने को तैयार नहीं है कि सर्वे की टीम के साथ में जय श्री राम और तमाम उत्तेजनात्मक नारों का, भड़काऊ नारे लगाने वाली भीड़ सर्वे टीम के साथ क्यों गई। पहली बार जब सर्वे हो चुका था तो दूसरी बार सर्वे करने से पहले किसी भी लोकल पार्टी को कॉन्फिडेंस में क्यों नहीं लिया गया, क्यों ड्यू प्रोटोकॉल का इस्तेमाल नहीं हुआ, क्यों लाठीचार्ज का इस्तेमाल नहीं हुआ, क्यों रबर बुलेट नहीं चलाए गए, सीधे गोलियां क्यों चलाई गई। और सबसे इंपॉर्टेंट बात कि जब भी इस तरह के काम होते हैं तो हमने देखा है कि दोनों पार्टियों की मीटिंग्स होती हैं, पीस कमेटी की मीटिंग बुलाई जाती है और दूसरी जो पार्टी होती है उसको कॉन्फिडेंस में लिया जाता है। लेकिन इन सब प्रोटोकॉल्स का संभल में
फॉलो नहीं किया गया कोई भी प्रोटोकॉल और हिंसा का इतना बड़ा माहौल हम देख रहे हैं जिसकी हम भर्त्सना करते हैं और सभी पक्षों से शांति की अपील এই জায়গাটা থেকে কিছু প্রশ্ন অবশ্যই আসছে যে পুলিশ এরকম বা প্রশাসন এরকম একটা সেনসিটিভ জায়গায় সেনসিটিভ ভাবে হঠাৎ করে সার্ভে করবে, তাহলে প্রশাসনের কিন্তু যথেষ্ট সজাগ এবং সচেতন থাকা উচিত ছিল। প্রশাসন কিন্তু সেই দিকে কোনো রকম ভাবে সেখানকার লোকাল লিডার বা লোকাল যারা প্রতিনিধি ছিল বা লোকাল মানুষের সঙ্গে কোনো রকম কথা বলেনি। কোথাও না কোথাও এই জায়গাটায় পরিষ্কার আমরা দাবি করতে পারি যে প্রশাসনের এখানে পুরোপুরি গাফিলতি ছিল। এবং কিছুদিন আগেই আমরা বাহরাইচের ঘটনা থেকে দেখে শিখেছিলাম বা কিন্তু প্রশাসন, উত্তরপ্রদেশ প্রশাসন কিন্তু সেই ঘটনা থেকে কোনো রকম শিক্ষা গ্রহণ করেনি, বরঞ্চ সেই টিম, এখানে অবশ্যই প্রশ্নটা আসবে যে সেই টিম যারা ধর্মীয় স্লোগানই করছিল, সাম্প্রদায়িক বাতাবরণটাকে ভাঙ্গার চেষ্টা করছিল, সেই টিম হঠাৎ করে এখানে প্রশাসনের সঙ্গে প্রবেশ করলো কি করে বা সেখানে ধর্মীয় স্লোগান হচ্ছিল কি করে, প্রশাসন সেটার দিকে কি নজর দেয়নি? তাহলে এই জায়গায় এইরকম একটা ধর্মীয় বাতাবরণ সৃষ্টির পিছনে কোথাও না কোথাও উত্তরপ্রদেশ প্রশাসনের গাফিলতি পরিষ্কার, সেটা কিন্তু যায়। তথ্যসূত্রে বলছে যে সেখানে এই পর্যন্ত তিনটি অর্থাৎ প্রাণ কিন্তু সেই সম্ভালের, উত্তরপ্রদেশের সম্ভালে এই পর্যন্ত প্রাণ কিন্তু চলে গেছে। এবং প্রশ্ন কিন্তু চতুর্দিক থেকে আসছে যে এইরকম ধর্মীয় পরিস্থিতি উত্তরপ্রদেশে বারবার সৃষ্টি হচ্ছে কি করে, এবং সেখানে কোথাও না কোথাও উত্তরপ্রদেশ প্রশাসন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর কিন্তু সোজাসুজি আঙ্গুল উঠছে। উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা বলা চলে অখিলেশ যাদব কি বলেছে আমরা শুনবো। एक और गंभीर घटना हुई है जिसके बारे में आपको जानकारी होगी। संभल की सर्वे हो चुका था, चुनाव के चर्चा न हो पाए, हमारी आपकी प्रेस गड़बड़ा जाए, इसलिए जानबूझ करके सुबह सर्वे की टीम भेजी है जिससे माहौल खराब हो जाए, कोई चुनाव पर चर्चा न कर सके। और जो जानकारी मिल रही है उसमें जानकारी है कि कई लोगों को चोट पहुंची है, कई लोग घायल हैं और एक नौजवान नईम उसकी जान चली गई है। आखिरकार जब सर्वे हो चुका था मस्जिद का, तो दोबारा सर्वे क्यों करा रही सरकार, और वो भी सुबह और बिना तैयारी के? कानूनी और कोर्ट के जो प्रोसीजर उसमें मैं नहीं जाना चाहता हूं कि दूसरे पक्ष की सुनवाई नहीं है, कोई सुनने वाला नहीं है दूसरे पक्ष को। और ये जानबूझ के इसलिए किया है कि आज किस बात पे चर्चा हो, किस इमोशन पे चर्चा हो, ये जानबूझ करके सरकार ने कराया है। প্রশ্ন অবশ্যই উঠবে। প্রশ্ন কেন উঠবে না? প্রশ্ন যেগুলো আসছে যে প্রশাসন হঠাৎ করে 19শে নভেম্বরের সার্ভের পর হঠাৎ করে 24শে নভেম্বর সকাল সকাল সেখানে সার্ভের প্রয়োজন পড়লো কি করে। দ্বিতীয় প্রশ্ন আসছে যে প্রশাসনের যদি সার্ভের প্রয়োজন হয়েও থাকে তাহলে প্রশাসন আগাম সূচনা দিল না কেন, আগাম আইন শৃঙ্খলা রক্ষার খাতিরে ব্যবস্থা নিল না কেন, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে মসজিদ কমিটির সঙ্গে কথা বললো না কেন, এবং পুলিশ প্রশাসন লাঠিবাজি করতে পারতো, পুলিশ প্রশাসন রাবার বুলেট ছুটতে পারতো, সোজাসুজি আন্দাদুন গুলিবাড়ির প্রয়োজন হলো কি করে, এভাবে তিনটি তরতাজা প্রাণ চলে গেল কি করে। এবং প্রশাসনের যে গাফিলতির প্রশ্নগুলো উঠছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রশ্ন, সেই সার্ভে টিমের সঙ্গে যে দল প্রবেশ করেছে এবং তারা ধর্মীয় স্লোগানিং করছে, জয় শ্রীরাম ধ্বনি তুলছে, সেই দল কোথা থেকে আসলো এবং প্রশাসন সেদিকে নজর দিল না কেন। কোথাও না কোথাও এখানে পরিষ্কার মনে হচ্ছে যে উত্তরপ্রদেশ কিন্তু বারবার ধর্মীয় বিশৃঙ্খলাময় একটা পরিবেশ সৃষ্টি করছে। কেউ কেউ তো বলছে যে গাজার মতো পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আর শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, এই মুহূর্তে মণিপুর চলছে। এবং কোথাও না কোথাও এই জায়গায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর যে ধর্মীয় বিভেদমূলক যে বক্তব্য, বাটগে তো কাটগে, এই ধরনের যে উত্তেজনামূলক যে বক্তব্য, এই ধরনের বক্তব্যগুলো কোথাও না কোথাও এই পরিস্থিতির সৃষ্টির পিছনে দায়ী। ধন্যবাদ বন্ধুরা, আপাতত এইটুকুই।